हाई एवरीवन। तो मोल कन्सेप्टर असाइनमेंटर सल्यूशन ये भिडियोते करा होबे। तो सल्यूशन देखार आगे एक बार कोश्चेनगुलोके ट्राई करबे निजे, तारपरे देखबे जे कोन जायगाय अप्रोचे प्रॉब्लेम होच्छिलो, तारपरेई सल्यूशनटा देखबे, ना हले किन्तु खूब एकटा काजे देबे ना सल्यूशनटा। ओके, ताहले तोमादेर असाइनमेंटेर जे फार्स्ट कोश्चेनटा छिलो जे कार्बन और अक्सिजेन जुक्त हये दुটো যৌগ उत्पन्न করছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। হলো, তারপরে বলা আছে ওই যৌগ দুটিতে কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত 3:4 আর 3:8। তাহলে এটা আমার খুব একটা কাজের জিনিস নয় 3:4 3:8টা। তাহলে আমি এরকম ফরম্যাট কোথায় দেখতে পাই যেখানে দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে দুটো ভিন্ন যৌগ উৎপন্ন করে গুণানুপাতে, তাই তো? তাহলে এই ডেটা যদি আমি নাও দেখি তাও এটা বলতে পারবো যে এটা গুণানুপাত সূত্রকে মেনে চলে। ব্যাস। 2 নম্বর বলছে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইডে সর্বদা 27.27% কার্বন 72.73% অক্সিজেন থাকে। এই তথ্য কোন সূত্রকে সমর্থন করে? তাহলে আমরা কি জানি যে যখন কোনো যৌগকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে বা যেভাবেই তৈরি করা হোক না কেন তার মধ্যে বিভিন্ন উপাদানগুলোর অনুপাত সব সময় স্থির থাকে। এটা কোথায় পড়েছি? স্থিরানুপাত সূত্র। তাহলে এটাও ডেটাগুলো বিশ্লেষণ করার কোনো দরকার নেই, তাহলে জাস্ট লিখলেই হবে স্থিরানুপাত সূত্র। হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি ইলেকট্রিক বাল্ব 300 ml আর্গন গ্যাস যার পারমাণবিক ভর হচ্ছে 40 দ্বারা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 atm চাপে পূর্ণ করা আছে। ওই বাল্বে উপস্থিত পরমাণুর সংখ্যা। আচ্ছা, তোমার ভলিউম দেওয়া আছে 300 ml। আচ্ছা, পারমাণবিক ভর দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন টেম্পারেচার। আচ্ছা, প্রেসার দেওয়া আছে 1 atm। ওকে, আর আচ্ছা এটিএমে যদি প্রেসার দেওয়া থাকে সেক্ষেত্রে আর এর মান কী হয় 0.0821 লিটার এটিএম পার মোল ক্যালভিন। আচ্ছা, এখান থেকে আমি পিভি সমান যদি এনআরটি করি তো এখান থেকে এনের মানটা কি পাবো? পিভি বাই আরটি। তো এখান থেকে এনের একটা ভ্যালু পাবো, দেখবে ক্যালকুলেশন করলে আসবে 0.012 মোল। হলো, তোমার চেয়েছে ওই ইলেকট্রিক বাল্বে আর্গন পরমাণুর সংখ্যা, তুমি মোল পেয়ে গেছো। তাহলে মোলটাকে যদি সংখ্যায় কনভার্ট করতে চাও কী করবে? অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে 0.012 ইন্টু 6.022 ইন্টু 10⁻³ এতটি। হলো, ক্যালকুলেশনটা করে নেবে। আচ্ছা, 4 নাম্বার বলছে কোনো গ্যাস মিশ্রণে আয়তন হিসাবে 60% নাইট্রোজেন 40% অক্সিজেন আছে, গ্যাস মিশ্রণের বাষ্প ঘনত্ব কী হবে? আচ্ছা দেখো, গ্যাস মিশ্রণে যখন তুমি আণবিক ভর বের করবে তখন সূত্র কী আছে যে একটা উপাদানের আণবিক ভর ইন্টু তার পার্সেন্টেজ প্লাস আর একটা উপাদানের আণবিক ভর ইন্টু তার পার্সেন্টেজ। হলো, তাহলে এটা ক্যালকুলেশন করবে, এখান থেকে তুমি ওই মিক্সচারের আণবিক ভরটা পেয়ে যাবে। এরপরে মিক্সচারের বাষ্প ঘনত্ব সমান কী লিখতে পারি? আণবিক গুরুত্ব বা আণবিক ভর বাই 2। তাহলে যে আণবিক ভরটা পাবে ওটাকে 2 দিয়ে ভাগ করলে ওখান থেকে বাষ্প ঘনত্বটা পেয়ে যাবে মিক্সচারের। ব্যাস। 5 নাম্বার বলছে এসটিপিতে CCl4 বাষ্পের প্রমাণ ঘনত্বের নিকটতম মান কত? তাহলে আমরা কি জানি যে CCl4 এর আণবিক ভর বা এম এটা কত হয়? 154। হলো, তোমার চেয়েছে প্রমাণ ঘনত্বের মান। তাহলে আমি ধরে নিচ্ছি যে গ্রাম পারমাণবিক ভর 154 গ্রাম, তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে প্রমাণ ঘনত্ব চেয়েছে, তাহলে 154 গ্রাম বাই আয়তন আমি লিটারে বসাচ্ছি 22.4 লিটার। তাহলে ভর বাই আয়তন এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে 6.84 গ্রাম পার লিটার। ব্যাস। এরপর বলছে 2 গ্রাম তামাকে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণটিকে বাষ্পীভূত করার পর অবশিষ্ট কঠিনকে তীব্রভাবে উত্তপ্ত করায় 2.5 গ্রাম অক্সাইড পাওয়া গেল, মানে কপারের অক্সাইড পাওয়া গেল। কপারের তুল্যাঙ্ক ভার কত?
তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 0.5 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 2 গ্রাম কপারের সাথে। হলো? আচ্ছা, তাহলে 8 গ্রাম অক্সিজেন কত গ্রাম কপারের সাথে যুক্ত হবে সেটা বের করব। কত হবে? 2/0.5 ইন্টু 8, তাহলে এটা কত আসবে? 32 গ্রাম কপারের সাথে। তাহলে কপারের তুল্যাঙ্ক ভার কত হবে? 32। তুল্যাঙ্ক ভার সমান 32। আচ্ছা, 7এরটা, 0.2 গ্রাম ভরের একটি ধাতু লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় 68.5 গ্রাম 5 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? তাহলে এখান থেকে কী বলতে পারি যে 68.5 ml হাইড্রোজেন গ্যাস মুক্ত হয় 0.2 গ্রাম ধাতু দ্বারা বলতে পারি। তাহলে একটা আমাদের ডেফিনেশন ছিল যে 11.2 লিটার হাইড্রোজেন মুক্ত হয় যত গ্রাম ধাতু দ্বারা, সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে এমএলএ আছে, তো আমি বলতে পারি যে 11.2 লিটার বা 11,200 ml হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। তাহলে 0.2/68.5 ইন্টু 11,200, তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 32.7। তাহলে এটাই হচ্ছে ওই ধাতুটার তুল্যাঙ্ক ভার। আচ্ছা, নেক্সট আছে, একটি ধাতব সালফেটে 42.2% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? আচ্ছা, তাহলে ধরো ধাতব সালফেটটার সংকেত হচ্ছে MSO4, মানে ধাতু আছে তার সাথে সালফেট আছে মানে SO4 আছে। তাহলে এখান থেকে তোমার বলা আছে ধাতুর পার্সেন্টেজ 42.2%। তাহলে তুমি বলতে পারো যে ধাতুর পার্সেন্টেজ সমান, তাহলে এমটা ধরে নাও ধাতুর ভর, তাহলে M/M প্লাস 96 মানে SO4-এর ভর ইন্টু 100 সমান 42.2 হলো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে M এর মান আসবে 70। তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ভর বাই পারমাণবিক ভর বাই যোজ্যতা। যেহেতু MSO4 আছে তাহলে এটা কী হিসাবে ভাঙবে? M2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে যোজ্যতা কত? 2, তাহলে 35 অ্যান্সার আসবে। হলো? আচ্ছা, এরপরে 9টা কী বলছে? একটি যৌগে 69.5% অক্সিজেন 30.5% নাইট্রোজেন বর্তমান, যৌগটির আণবিক ভর 92 হলে আণবিক সংকেত কী হবে? তাহলে নাইট্রোজেন ইজ টু অক্সিজেন কত আছে? 30.5% আর 69.5%। তাহলে এটাকে ওদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে 30.5/14 ইজ টু 69.5/16। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 2.17 ইজ টু 4.34, তাহলে প্রায় 1:2 আসছে। তাহলে স্থূল সংকেত কী হবে? স্থূল সংকেত হবে NO2। হলো? আচ্ছা, আমরা কি জানি যে N ইন্টু স্থূল ভর সমান আণবিক ভর। তাহলে স্থূল ভরটা কোথার থেকে পাবো? এই NO2 থেকে। স্থূল ভর কত হবে? 46। হলো? তাহলে N ইন্টু 46 সমান আণবিক ভর দেওয়া আছে 92, তাহলে N এর মান আসছে 2। তাহলে এখান থেকে আণবিক সংকেত সমান লিখতে পারি যে স্থূল সংকেত নিচে N, তাহলে স্থূল সংকেত ছিল তোমার NO2, তার নিচে কত থাকবে? 2, তাহলে হবে N2O4।